আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সোহানুর রহমান সোহান। আজকে আপনাদের রিয়েল অ্যানালাইসিস, বাস্তব বিশ্লেষণ। তো এখানে মূলত একটা কথা বলে নিই যে বাস্তব বিশ্লেষণের কিন্তু আমাদের হচ্ছে কি বলে একটা তুহিন প্রকাশনের বই আছে এবং তিতাসের আছে। আপনারা যারা যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমার কাছে দুইটা বই আছে, আমি দুইটা বই একটু ম্যানেজ করার ট্রাই করি। হ্যাঁ, এই যে ঠিক আছে। তো এটা হচ্ছে তিতাস এবং এটা হচ্ছে তুহিনের, কোনো প্রবলেম নেই। আপনারা এটা হচ্ছে ইংলিশ এবং এটা হচ্ছে বাংলা ভাষণ, যেটা আমি বারবার বলি। তো আজকে আমরা থিওরি 2 করবো। আমি সাধারণত তিতাসের থেকে আর কি মানে প্রশ্ন নাম্বারগুলো মিলাই নেওয়ার ট্রাই করি, তো ক্লাসে বোরিং হওয়া যাবে না। এই বইটা আমরা খুব দ্রুত খুব ভালোভাবে শেষ করতে পারবো, খুবই সহজ একটা বই। সো শুধু মনোযোগ দরকার, এবং আমি আশা করি যে গত ক্লাসের বেসিক ক্লাসগুলো তোমরা সকলেই করেছ, কারণ সেই বেসিক ক্লাসেরই বেসিকগুলো প্রয়োজন আজকে আমাদের এই যে থিওরি যেগুলো প্রমাণ করব। 2 থেকে 3টা আজকে আমরা থিওরি প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথম থিওরিটা হচ্ছে থিওরি 2, যে কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য। তো এখন প্রশ্নটা বোঝার চেষ্টা করি। তো তো এইভাবেও আসতে পারে যে সুপ্রিমাম এবং ইনফিমাম উপপাদ্য, ওকে? সুপ্রিমাম এবং ইনফিমামের উপপাদ্যগুলো যেমন থিওরি 2, থিওরি 3 আছে, এগুলো উপপাদ্যের মধ্যে পড়ে। তো আমি একটা আই হোপ যে আপনারা যে আমাদের আরও যে সাবজেক্টগুলো ক্লাস হচ্ছে সেগুলো মনোযোগ সহকারে করতেছেন। এখন কথা হচ্ছে একটা বলি যে এই সাবজেক্টগুলো ক্লাসগুলো কিন্তু খুব একটা বেশি হয় না এখনও। এর কারণটা হচ্ছে একসঙ্গে সব সাবজেক্টগুলো শেষ করা একটা আমার জন্য টাফ। সো ধীরে ধীরে আগানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সঙ্গে আগাবেন। আই হোপ যে বেস্ট কিছু হবে। তো বলছে কোনো সেটের সুপ্রিমা বিদ্যমান থাকলে উহা অনন্য। আচ্ছা, তো প্রথমত কোনো সেটের ব্যাপারটা তো আমরা সকলেই জানি, এবং কোনো একটা সেট দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে। সেটের মানটা হতে পারে সাপোজ এস সেট ধরি এস সেটের কিছু মান দেওয়া আছে, S1, S2, S3 এরকম হতে পারে। এবং সুপ্রিমাম ব্যাপারটা কি গত ক্লাসে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম সুপ্রিমাম সম্পর্কে। তো আজকে আমি জাস্ট বই থেকে সেই ব্যাপারটাই আপনাদের আবার রিমাইন্ড করে দেবো। আই হোপ যে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সুপ্রিমাম ব্যাপারটা কি, কোনো একটা সেট দেওয়া আছে, লঘিষ্ঠ উদ্দেশ্যমা বা সুপ্রিমাম কী ছিল, যে কোনো একটা সেট দেওয়া আছে S1 2 3 4। তো এই সেটের হচ্ছে সর্বোচ্চ শেষে যে মানটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের সেই মান থেকে পরবর্তী বড় মানগুলো হচ্ছে আমাদের কি উর্ধ্বসীমার মধ্যে পড়ে, এবং উর্ধ্বসীমার মধ্যে পড়ে, এবং সেই শেষ মান সহ সেই যে বাকি মানগুলো ছিল সেগুলো সহ কি উর্ধ্বসীমা, এবং যেই সেটের শেষ মানটা হয় কি আমাদের কি সুপ্রিমাম। শেষ মানটাকে সুপ্রিমাম বলে, কিন্তু সুপ্রিমাম সহ আমাদের যে বাকি মানগুলো থাকতেছে এই 4-এর থেকে বড় 5 6 7 এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা। তো যদিও গত ক্লাসের ব্যাপারগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করছিলাম, তারপর আবারও একটু রিমাইন্ড করে দিলাম। এখন আমরা এই থিওরি 2টা সলভ করব খুব সুন্দরভাবে, যে কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য। তো একটা সেট দেওয়া আছে, সেই সেটের সুপ্রিমাম আছে, এবং সেটাকে যদি সুপ্রিমাম থেকে থাকে সেক্ষেত্রে সেটা যদি দুইটা নিয়ে আমরা চিন্তা করার চেষ্টা করব। সেটের দুইটা মান সে যদি পরস্পর সমান হয়ে থাকে সেই যে এরা অনন্য হবে। তো সম্ভব হলে মনে করি যে একটা সেট এসের দুটি সুপ্রিমাম যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে একটি সেটে আমাদের দুইটি সুপ্রিমাম আছে, এস এবং S1 আছে। তো আমরা জানি সুপ্রিমামও একটি ঊর্ধ্বসীমা, যে ব্যাপারটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম, যে একটু দেখার চেষ্টা করি আমরা। যে এস একটা সেট ছিল, মনে করো 1 2 3 4। তো এখানে বলতেছে এই 4টা কি বলতেছে এটা এস এবং S1, এখানে দুইটা মানে সুপ্রিমাম চিন্তা করতেছে, এবং এরা যে উর্ধ্বসীমা বলছে 4-এর পর 5 6 7, এই 4 সহকারে এর বড় মানগুলা সবগুলাই কি সুপ্রিমাম বা সুপ্রিমাম আর কি, যেটাকে বলে লঘিষ্ঠ উর্ধ্বসীমা, ঠিক আছে? উর্ধ্বসীমা সবগুলাই, কিন্তু এই 4টা হচ্ছে আমাদের কি সুপ্রিমাম, এবং বাকিগুলো হচ্ছে উর্ধ্বসীমা, বাট এটা হচ্ছে আমাদের 4টা শুধু সুপ্রিমাম। তো এখানে ঘটনাটা হচ্ছে, এখানে বলতেছে প্রথমত যে মনে করি একটি সেট এস এর দুটি সুপ্রিমাম আছে, এস এবং কি S1, ওকে? এখন আমরা জানি যে সুপ্রিমামও কি, এই সুপ্রিমামটাও একটা আমাদের উর্ধ্বসীমার মধ্যে পড়তেছে, কারণ সবগুলো নেই উর্ধ্বসীমা। এসকে সুপ্রিমাম, S1কে উর্ধ্বসীমা নিয়ে পাই। এখন ঘটনা হচ্ছে এরা চিন্তা করতে বলছে যে দুইটা সেটের দুইটা উপাদান আছে,
দুইটাকে এরা সুপ্রিমাম বলতেছে, কিন্তু দুইটা তো সুপ্রিমাম হবে না। একবার যদি আমরা এসকে সুপ্রিমাম চিন্তা করি, সেক্ষেত্রে S1 হবে কি ঊর্ধ্বসীমা, আবার যদি S1কে আমরা যদি সুপ্রিমাম চিন্তা করি তাহলে S হবে আবার কি ঊর্ধ্বসীমা, কারণ সুপ্রিমাম একটাই হয়। কিন্তু চিন্তা করছে যে দুইটা সুপ্রিমাম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যখন এসকে সুপ্রিমাম চিন্তা করব তখন S1 হয়ে যাবে আমাদের কি, আমাদের ঊর্ধ্বসীমা হয়ে যাবে, এবং S1কে যখন সুপ্রিমাম চিন্তা করবো তখন S আবার কী হয়ে যাবে, আমাদের ঊর্ধ্বসীমা হয়ে যাবে। এবং এখানে একটা ব্যাপার দেখেন, এই 4 যেটা সুপ্রিমাম সেটা কিন্তু এই ঊর্ধ্বসীমার যে বাকি মানগুলো থাকতেছে 5, 6, 7 এগুলোতে কিন্তু অবশ্যই কী হচ্ছে, ছোটো হচ্ছে, 5, 6, 7 এগুলোর থেকে ছোটো হচ্ছে। তার মানে যেটা সুপ্রিমাম হবে সেটা অবশ্যই ঊর্ধ্বসীমার যে মানগুলো থাকবে সেগুলো থেকে অবশ্যই কী হবে, ছোটো হবে বা সমান হওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে, তো আমরা সেটাই করব। তাহলে এসকে সুপ্রিমাম এবং S1কে যদি ঊর্ধ্বসীমা চিন্তা করি তাহলে অবশ্যই ঊর্ধ্বসীমার থেকে এস সুপ্রিমামের মানটা সমান অথবা ছোট হবে। তাহলে S1 S গ্রেটার দ্যান ইকুয়াল S1, একবার ইকুয়াল ইউজ করলাম না, গ্রেটার দ্যান ইকুয়াল যে S1-এর থেকে ছোট, মানে ঊর্ধ্বসীমার থেকে অবশ্যই এসের মানটা বা সুপ্রিমামের মানটা সবসময় ছোটো হবে, যেটা আমি বুঝাই দিলাম। আবার S1কে এখানে যেহেতু আমরা দুইটাই দেখেন ধরে নিচ্ছি যে দুইটাই আমাদের সুপ্রিমাম আছে চিন্তা করছি, এখন S1কে যদি সুপ্রিমাম চিন্তা করি সেক্ষেত্রে আমাদের এসটা কী হবে, ঊর্ধ্বসীমা হবে, এবং সেক্ষেত্রে S1 যদি সুপ্রিমাম হয় তাহলে এস ঊর্ধ্বসীমার থেকে অবশ্যই কী হবে, আমাদের S1টা ছোটো হতে হবে। তার মানে S1 লেস দেন ইকুয়াল S। এই যে 1 ও 2 সমীকরণ পেলাম। এখন 1 এবং 2 নাম্বার সমীকরণ দিকে তাকালে আমরা দেখতে পারবো যে এই দুইটা পরস্পর কিন্তু সমান হয়ে যাচ্ছে এই দুইটার ক্ষেত্রে। দেখেন S1 একবার লেস দেন, S1 একবার S এবার লেস দেন, S এবার গ্রেটার দেন, S1 এবার গ্রেটার দেন, মানে এর পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে। সো আমরা বলতে পারি যে এই S এবং S1 এই দুটা পরস্পর সমান, ঠিক আছে। কেননা একবার দুইটা সুপ্রিমাম দুইটা নিয়মে দেখা যাচ্ছে যে আমাদের 1 ও 2 সমীকরণটা তাদের ক্ষেত্রে যখন আমরা S1 সুপ্রিমাম নিচ্ছি এবং S সুপ্রিমাম নিচ্ছি ক্ষেত্রটা বা শর্তটা সেম থাকতেছে। সো 1 ও 2 হতে পাই SO1 ও S ইকুয়াল S1, অতএব কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য হবে। এটা থিওরিটিক্যাল, ঠিক আছে। তারপর থিওরিটিক্যাল যতটুকু বোঝানো দরকার যে এই যে সুপ্রিমাম ব্যাপারগুলো এবং কেন হচ্ছে এই 1 ও 2 সমীকরণগুলো আসতেছে সেগুলো বুঝিয়ে দিলাম। এখন আমরা এই সেম টাইপের আরেকটা আমরা থিওরি দেখার চেষ্টা করব, থিওরি 3, ঠিক আছে। এটা তিতাস সিরিজের বইয়ে থিওরি 3 যে বলতেছে কোনো সেটের ইনফিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য। এবং ঘটনা হচ্ছে ইনফিমাম ব্যাপারটা বুঝতে হবে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেম ব্যাপারই এর আগেরটার মতোই, আগেরটা আমরা সুপ্রিমাম নিয়ে করছি, এখন আমরা সুপ্রিমাম বা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা নিয়ে করছি। এখন আমরা কি করব, গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম। তো সুপ্রিমামের বিপরীতটা হচ্ছে কি আমাদের ইনফিমাম। ইনফিমামের ব্যাপারটা হচ্ছে নিম্নসীমা নিয়ে কাজ করে। সাপোজ একটা সেট দেওয়া আছে, যেমন সেট এস দেওয়া আছে 1, 2, 3, 4। তো এই সেটের ইনফিমামটা হচ্ছে এই যে সর্বনিম্ন যে মানটা আছে প্রথমের দিকে সেটা হচ্ছে নিম্নসীমা, ঠিক আছে। এটা হচ্ছে নিম্নসীমা, আর এই নিম্নসীমার প্রথম মানটাই হচ্ছে ইনফিমাম। আর এই নিম্নসীমা বা গরিষ্ঠ মানগুলো এর নিচের দিকে থাকে। এখানে ইনফিমামটা সবসময় বড় হয় নিম্নসীমা বা হচ্ছে ইনফিমাম থেকে, ইনফিমামটা বা গরিষ্ঠ নিম্নসীমাটা এর যে বাকি যে নিম্নসীমা থাকে, মানে ঊর্ধ্বসীমা হচ্ছে কি এদিকে আর নিম্নসীমা হচ্ছে এদিকে, 1-এর থেকে যে মানগুলো থাকবে সেগুলো অবশ্যই কী হবে, ছোটো হবে। যেমন এই 1-এর পর 0, -1। তার মানে আমরা বুঝতে পারলাম কি ইনফিমামটা কী হবে, সবসময় নিম্নসীমা থেকে বড় হবে, আর সুপ্রিমামটা কী ছিল, ঊর্ধ্বসীমার থেকে ছোট। আর ইনফিমামটা কী হচ্ছে, ইনফিমামটা সবসময় নিম্নসীমার থেকে বড় হচ্ছে। ইনফিমাম ব্যাপারটা কিন্তু গত ক্লাসে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো আমরা এটুকু ধারণা পেলাম যে নিম্নসীমা বা ইনফিমাম ব্যাপারটা কি, একটা সেটের একদম ছোট মানে প্রথমকের মানটা হচ্ছে আমাদের ইনফিমাম, এবং এর থেকে যে কোনো বাস্তব সংখ্যা এসে নিম্নসীমা, এই 1 থেকে যতগুলো বাস্তব সংখ্যা নিচের দিকে পাবো আমরা সবগুলো নিম্নসীমা হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, আর এই 1টা গরিষ্ঠ নিম্নসীমা বা হচ্ছে ইনফিমাম। তাহলে এই সত্যটা যারা বুঝতে পেরেছেন তারা এটা বুঝতে পারবেন খুব সহজেই যে সম্ভব হলে মনে করি আগের মতোই একটি সেট এস এর দুটি ইনফিমাম আছে, L1 এবং L2। এমন না যে L1 L2 নিতে হবে, L1ও নিতে পারে। আগেরটাতে আমরা কী করছিলাম, S1 নিয়েছিলাম, তো এখানে L1 নেওয়া যাবে। তো বই L1 L2 দেওয়া আছে, সো L1 L2 দিলাম। আমরা জানি ইনফিমাম কি গরিষ্ঠ নিম্নসীমা। গরিষ্ঠ নিম্নসীমা আমরা বলতে কি বোঝাচ্ছে, এখানে একটু কারেকশনের দরকার মনে হয় না। তো আমরা জানি ইনফিমাম একটা কি গরিষ্ঠ নিম্নসীমা, মানে যে নিম্নসীমা আছে সেটা নিম্নসীমার প্রথম উপাদান, তাই না। তো L1কে আমরা প্রথমত
ইনফিমান চিন্তা করি বা নিম্নসীমা চিন্তা করলাম, L1কে নিম্নসীমা চিন্তা করলাম, আর L2কে আমরা ইনফিমান চিন্তা করলাম, তাহলে L1টা অবশ্যই L2 থেকে ছোটো হবে, কেননা ইনফিমামের থেকে ইনফিমাম সহই তো, ইনফিমাম সহই নিম্নসীমা, বাট ইনফিমামটা হচ্ছে যেটা প্রথম সর্বনিম্ন উপাদান সেটা সেটের, এবং সেটা থেকে যে নিচের মানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নিম্নসীমা। তাহলে এই L2 থেকে অবশ্যই ইনফিমাম থেকে আমাদের কি নিম্নসীমা বা নিম্নসীমার মানগুলো কি অবশ্যই ছোটো হবে। এর আগেরটা যেমন সুপ্রিমামটা বড় ছিল, সুপ্রিমাম থেকে ঊর্ধ্বসীমাগুলো বড় ছিল, কিন্তু এখানে কি ইনফিমাম থেকে নিম্নসীমাগুলো অবশ্যই কি থাকবে, ছোট থাকবে। সো L1 লেস দেন ইকুয়াল L2, 1 নম্বর সমীকরণ। সেমভাবে L2কে আমরা নিম্নসীমা এবং L1কে ইনফিমাম ধরলাম, তাহলে L2টা ইনফিমাম থেকে অবশ্যই নিম্নসীমা ছোটো হবে, তাহলে L2 লেস দেন ইকুয়াল L1। এখন 1 ও 2 হতে পাই L1 ইকুয়াল L2 পাবো, কেন পাবো, এর আগেরটাতে আমি একটু হালকা করে বিশ্লেষণ করছি। এখন দেখা যাক, অতএব এস এর ইনফিমামটা কী হয়ে যাবে, অনন্য হয়ে যাবে। তো এই দুটো সেম, এই দুটো হয়তো আমি যা আশা করবো যে ক্লাস শেষ করতে করতে তোমাদের হয়ে যাবে। এখন আমাদের আরেকটা আমরা থিওরি এখানে সলভ করার চেষ্টা করব, থিওরি 6। এবং এই থিওরি 6টা থিওরিটা বুঝতে হবে আমাদের প্রথমত সলভ করতে গেলে। আমরা একটু সুন্দরভাবে এটাকে বোঝার চেষ্টা করি। থিওরি 6-এ বলতেছে কি, প্রশ্নটার দিকে তাকানোর চেষ্টা করি, আমি একটু বই থেকে দেখানোর চেষ্টা করি। তো বাস্তব সংখ্যা এটা কেউ কী বলছে, আর্কেডিমিয়ান ধর্ম, ঠিক আছে, এই ধর্মের মধ্যে এটা একটা থিওরি। তো এই থিওরিটা মূলত কী বলতেছে, যদি এক্স একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তো আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা বলতে কী বুঝতেছি, অবশ্যই একে হচ্ছে মানটা কী হবে, পজিটিভ হবে, 0 থেকে বড় হবে। এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা বলতে কি হয়, সে ঋণাত্মক হবে, হয়তো বা 0 হবে, অথবা সে কী হবে, ধনাত্মক হবে। তাহলে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা n বিদ্যমান থাকবে, আর একটা পূর্ণসংখ্যা কী বিদ্যমান থাকছে, n বিদ্যমান থাকবে, যেন কী হয়, nx গ্রেটার দেন ওয়াই হয়। সবসময় এই পূর্ণসংখ্যা এবং এই যে ধনাত্মক বাস্তব সংখ্যার গুণফলটা সবসময় যে কোনো বাস্তব সংখ্যার থেকে যেন বড় হয়, ঠিক আছে। তো কেন বড় হবে বলেন তো, কেননা এটা তো সবসময় ধনাত্মক, আর পূর্ণসংখ্যা তো আমাদের যদি গুণ করা হয়, আর যে কোনো বাস্তব সংখ্যা ওয়াই যদি হয় ঋণাত্মক, সেক্ষেত্রে তো অবশ্যই বড় হবে। তো আমরা সেই কথার দিকে না যাই, আমরা এটা এখন প্রমাণ করে দেখাবো, আমরা থিওরি 6টা এখন প্রমাণ করে দেখাবো। আমি যে ব্যাপারগুলো মুখে মুখে বললাম সেগুলো এখানে লিখে দিয়েছি, যে প্রমাণ দেওয়া আছে ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে কী বোঝাচ্ছে, হয় ওয়াইয়ের মানটা 0 থেকে ছোটো হবে, ওয়াই লেস দেন 0, অথবা ওয়াইয়ের মানটা অর দিয়েছে, এখানে আপনার চাইলে অথবা ইউজ করতে পারেন, অথবা ওয়াইয়ের মানটা 0 সমান হবে, কারণ যে কোনো বাস্তব সংখ্যা, অথবা ওয়াইয়ের মানটা কী হবে, 0 থেকে বড় হবে। তিনটা পসিবল। ক্ষেত্র 1 বা কেস 1, যে যখন আমরা 3 ক্ষেত্রে প্রমাণ করার চেষ্টা করব, তো এখানে যখন ওয়াইয়ের মানটা 0 সমান বা 0 থেকে বড়, তাহলে এই দুইটা মিলে কিন্তু একটা কেস তৈরি হয়ে গেছে, সরি এটা না, হ্যাঁ এই দুটা যে 0 থেকে ছোটো এবং 0 সমান, এই দুটো মিলে একটা কেস তৈরি হয়েছে, যেটা থেকে প্রমাণ করবো একবার। এখানে 3টা শর্ত রয়েছে, হয় 0 থেকে ছোটো, 0 সমান বা 0 থেকে বড়। তো ওয়াইয়ের মান 3টা হলেই আমাদের যে nx ওয়াইয়ের থেকে বড় nx এর মানটা, বা একটা পূর্ণ বা ধনাত্মক বাস্তব সংখ্যার সঙ্গে পূর্ণসংখ্যার গুণফল যে ওয়াইয়ের মান থেকে বড় হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই দুইটা শর্ত মিলে একটা শর্ত তৈরি করে ফেলছি, যখন ওয়াইয়ের মানটা 0 সমান বা 0 থেকে ছোটো। তো এবং দেওয়া আছে কি, x হচ্ছে আমাদের কি, x হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা, তো 0 থেকে তাহলে কি অবশ্যই বড় হবে, এবং nটা কি পূর্ণসংখ্যাটাও কিন্তু সবসময় 0 থেকে কিন্তু বড় হয়, ঠিক আছে। পূর্ণসংখ্যা কী হয়, 0 থেকে বড় হয়, ধনাত্মক। তো এখন সিম্পলভাবে বুঝতে গেলে দেখো, এখানে x এর মান যদি 2 হয়, আর ধনাত্মক পূর্ণসংখ্যার মানটা হচ্ছে x যেহেতু ধনাত্মক, 3 যদি হয় 6 হলো, আর ওয়াইয়ের মানটা যদি আমাদের 0 থেকে ছোট হয়, সেটা -6 বা 0 বা -2, 0 সমান, সবসময় কিন্তু এই 6 অবশ্যই -2 0 থেকে বড় হবে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে ওয়াইয়ের থেকে এই nx এর গুণফলটা কিন্তু আমাদের বড় হবে, কিন্তু আমরা থিওরিটিক্যালি এটা প্রমাণ করতে হবে। সুতরাং আমরা পাই কি, যে এই 0 থেকে xও বড়, 0 থেকে nও বড়, তার মানে এই nx এর যে গুণফলটা হবে সেটাও কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে। আমরা সেটা এখানে লিখে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তো এখন আমরা কী করবো, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ফেলি। আচ্ছা, সবসময় আমার কালো কলম কেন জানি হারাই যায়, মারাত্মক একটা বদ অভ্যাস। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি, যে তোমরা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছ। আর এই ক্ষেত্রে আমাদের এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এখানে আমাদের দেওয়া আছে, যে কী দেওয়া আছে বলেন তো, ওয়াই লেস দেন ইকুয়াল 0, তাই না। এই যে ওয়াই লেস দেন ইকুয়াল 0, যে প্রথম দুইটা শর্ত থেকে, যে ওয়াইয়ের মানটা 0 সমান বা 0 থেকে ছোটো, বা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 0 গ্রেটার দেন ইকুয়াল ওয়াই। এই যে 0 থেকে ওয়াইয়ের মান ছোটো, এটা বোঝাচ্ছে, এখানেও বোঝাচ্ছে 0 থেকে ওয়াইয়ের মানটা ছোটো, 0-এর মানটা ওয়াইয়ের থেকে বড়, ওয়াইয়ের থেকে বড়, ঠিক আছে, বা সমান, তো সেম জিনিসই।
তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন ঘটনা হচ্ছে এখানে যে কাজটা করব আমরা, যে 1 ও 2 নং হতে পায়, 1 ও 2 হতে পায়, কি পাবো দেখেন, থিওরিটিক্যাল চিন্তা করেন, 0 থেকে nx এর মানটা বড়, তার মানে 0 সমান হোক বা 0 থেকে যে কোনো ছোটো মান আসুক না কেন সেটার থেকেও nx এর মানটা বড় হবে। তো এখানে ওয়াইকে যদি দেখার চেষ্টা করেন, তো ওয়াইয়ের মানটা হচ্ছে কি 0 সমান বা 0 থেকে ছোটো, তার মানে 0 সমান ওয়াইয়ের মানটা, তার মানে এই ওয়াইয়ের মানটা থেকেও nx এর মানটা বড় হবে, কেননা nx এর মানটা তো 0 থেকে বড়, তাই না? 0 থেকে যেটা আবার ছোটো, nx এর মানটা তো 0 থেকে ছোটো, 0 থেকে যার মান আবার ছোটো সেটার থেকে তো nx এর মান বড় হবে অবশ্যই। সো আমরা তাহলে লিখতে পারি যে 0 থেকে যেহেতু ওয়াইয়ের মানটা ছোটো, তার মানে আমরা লিখতে পারি nx এর মানটা ওয়াইয়ের থেকে ছোটো, nx গ্রেটার দেন ওয়াই। ওকে, আই হোপ যে সত্যটা বুঝতে পেরেছি, যে ব্যাপারটা এরকম, nx এর মানটা 0 থেকে ছোটো, তাহলে যদি ওয়াইয়ের মান যদি -1 হয়, যেটা হচ্ছে 0 থেকেও ছোটো, সেটা ওয়াইয়ের মান যদি 0 থেকেও ছোটো হয়, তার মানে এই -1 থেকে তো nx এর মানটা বড় হবে, ওয়াইয়ের থেকেও তো nx এর মানটা বড় হবে, যেমন 0 থেকে বড়, খুব সাধারণ ব্যাপার, 0 থেকে যত ছোটো মানের দিকে যাও না কেন সেটার থেকে nx এর মানটা বড় হবে। তো আমরা এই থিওরি 1 ও 2 থেকে সেই শর্ত অনুযায়ী লিখতে পারি যে nx এর মানটা ওয়াইয়ের থেকে বড়। শেষ, এটা কেস 1 শেষ, আমরা প্রমাণ করে ফেলছি যেটা প্রমাণ করতে বলছিল। কিন্তু আরেকটা শর্ত আমাদের বাকি আছে, যে 0 থেকে ওয়াইয়ের মানটা বড় হলে, যদি ধনাত্মকই হয় ওয়াইয়ের মানটা, সেক্ষেত্রে nx এর মানটা কীভাবে বড় হবে? গুড কোশ্চেন, এটা আমরা এখন একটু প্রমাণ করার চেষ্টা করব। তো আমি এই পেজে জায়গা নেই, অপর পেজে এটা প্রমাণ করি, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম যে ক্ষেত্র 2 বা কেস 2, যারা ইংলিশ ভার্সন অ্যান্সার করবেন দেখেন যে থিটা সিরিজের বই ইংলিশেও দেওয়া আছে, যখন 0 মানটা ওয়াই থেকে ওয়াইয়ের মানটা 0 থেকে বড়, এক্ষেত্রে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম, আমাদের প্রমাণ করতে বলছে যে nx এর মানটা কি ওয়াইয়ের থেকে বড় হতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, nx এর মানটা ওয়াইয়ের থেকে ছোট, এই 0 থেকে ওয়াইয়ের মানটা বড় হলে চিন্তা করলাম যে আচ্ছা 0 থেকে ওয়াইয়ের মান বড়, nx তাহলে অবশ্যই ছোট হবে, হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি করলাম। যদি না হয়, তৈরি করলাম সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাটা যদি মেনটেন্স না করে, তাহলে তো বলতে পারি যে এটা যদি না হয়, যদি সম্ভব না হয়, যদি nx যদি ওয়াই থেকে ছোট না হচ্ছে না, আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, তাহলে অবশ্যই nxটা কী হবে, ওয়াইয়ের থেকে বড় হবে, যদি ছোট না হয় তাহলে তো অবশ্যই বড় হবে, এটা তো মাস্ট একটা পয়েন্ট। সো আমরা এখন প্রমাণ করার সম্ভব হয় যে ধরি যে nxটা ওয়াইয়ের থেকে ছোট, যেখানে nটা হচ্ছে কি একটা সম্পূর্ণ সংখ্যা, তাহলে x এখানে সেট একটা তৈরি করতেছে, যেখানে xটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, তাহলে nx আমরা যেটা জানি যে বাস্তব ধনাত্মক সংখ্যা যেটা আর কি, তাহলে nxটাকে আমরা ধরতেছি কি <= y n বিলংস টু n পূর্ণ সংখ্যার মান, যেটা আমরা জাস্ট সেট আকারে প্রকাশ করলাম, কোনো কিছুই না, জাস্ট যেমন ছিল আমরা জাস্ট এটাকে এখানে একটা ইকুয়াল দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা জাস্ট সেট আকারে প্রকাশ করে ফেললাম। এখন এরা ঘোষণা করতেছে যে এই সেটটা একটা উদ্দেশ্য সীমায়িত, কেননা এই সেটের ওয়াইয়ের মানটা কি এই অংশের সব থেকে বড় মান, আর আমরা জানি যে ঊর্ধ্বসীমা কখন হয়, যে সেটের বড় মানটা সেটা একটা আমাদের সেটের বড় মানটা বা শেষ মানটা হয় ঊর্ধ্বসীমা। সো এখানে ওয়াইটা যেহেতু বড়, সো এটাও সেটটি ঊর্ধ্বসীমায়িত এবং ওয়াই একটি ঊর্ধ্বসীমা। এখন এক্স সেটের একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলতে কি হচ্ছে, যেটা আমাদের বলতেছি যে কি সুপ্রিমা, তো একটা সেটার তো আমাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে, সেটাকে আমরা ইউ ধরে নিলাম, ঠিক আছে? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাটাকে আবার মিস্টেকিং হয়ে যাচ্ছে, আমার কথা বলতে বলতে মিস্টেক হয়ে যাচ্ছে, সরি, যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে তো একটা, তাই না? শুধু তো ঊর্ধ্বসীমায় থাকবে না, সেটাকে ইউ ধরে নিলাম। তো এই ওয়াইয়ের আগে তো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাটা কোথায় থাকবে? ওয়াইয়ের আগে থাকবে অবশ্যই, কেননা আমাদের যেখান থেকে সাপোজ সেটের যে 4 দেখলাম 1 2 3 4, এটা ঊর্ধ্বসীমা এবং এর পরেরগুলো ঊর্ধ্বসীমা, তো এই 4টা আবার কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা হচ্ছে সুপ্রিমা, এরপরে তো আমাদের ঊর্ধ্বসীমাগুলো থাকে সাধারণ ঊর্ধ্বসীমা, এটা পুরোটাই ঊর্ধ্বসীমা, বাট 4টা এক্সট্রা করে আবার কি সুপ্রিমা বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তো এই 4টাকে ইউ চিন্তা করো আর বাকিগুলোকে ওয়াই চিন্তা করো, তাহলে অবশ্যই ওয়াইয়ের আগেই ইউ আছে, সো এই ওয়াইয়ের জায়গাটা কিন্তু ইউ দখল করতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমরা তাহলে পাই, এখানে লিখতে পারবো খুব সিম্পলভাবে, লিখে ফেলি যে nx <= ইউ, এবং nx যেহেতু এখানে আমাদের কি পূর্ণ সংখ্যা এবং হচ্ছে বাস্তব সংখ্যার গুণফল, যেহেতু ইউর থেকে ছোট, সো এখানে আমরা চাইলে এই nটা যেহেতু পূর্ণ সংখ্যা, তো n এর পূর্ণ সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা থাকে, কোনো পরিবর্তন হবে না।
এনটাও তার কি n+1টাও আমাদের পূর্ণ সংখ্যা থাকবে। আমরা এখানে সাইড ধরতে পারি যেহেতু n হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সুতরাং n+1ও আমাদের কি হবে, আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। ওকে, আচ্ছা, যেহেতু n+1টা কি আমাদের, nটা হচ্ছে আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা, n+1টা আমাদের কি হবে, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। যেহেতু পূর্ণ সংখ্যার সঙ্গে এক যোগ বা বিয়োগ করলে কোনো পরিবর্তন হবে না, হয়তো বিয়োগ করলে পরিবর্তন, বা পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ করা সেটা পূর্ণ সংখ্যায় থেকে যাচ্ছে। আচ্ছা, দেন আমরা এক্সটা গুণ করে দেবো, তাহলে nx প্লাস এক্সের সঙ্গে গুণ করলে এক্স লেস দ্যান ইকুয়াল, এখানে ইউ, এখানে ইউ, এরপরে কি থাকবে, বা nx, এই যদি এক্সটাকে মিস্টার এক্সকে পার করলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি ইউ মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তো এখন আবার এখানে বা nx ইউ মাইনাস এক্স আমরা এখানে লিখতে পারবো যে হচ্ছে লেস দ্যান ইউ। কেননা ইউ মাইনাস এক্সটা কেন ইউ এর থেকে ছোট হলো, এখানে আমরা সত্যটা কেন জোড়াই দিতে পারলাম, কেননা ইউ এর মানটা যদি 12 যদি হয় আর এক্স এর মান ধরলাম 5, তাহলে 12 মাইনাস যদি 5 লিখি মানে ইউ মাইনাস এক্স, অবশ্যই কি এটা যেটাকে আমরা হচ্ছে ইউ চিন্তা করেছিলাম সেটার থেকে অবশ্যই ইউ মাইনাস এক্সের মানটা কিন্তু অবশ্যই কম আসবে। 12 মাইনাস 5 মানে হচ্ছে কত, 7, অবশ্যই ইউ এর মান থেকে কম আসতেছে। সো আমরা ইউ মাইনাস এক্সটাকে ডিরেক্ট ঘোষণা করে দিতে পারবো যে ইউ এর থেকে ইউ মাইনাস এক্সের মানটা আমাদের কি অবশ্যই ছোট। আচ্ছা, এখন আমরা এখানে একটু একটা শর্ত দাঁড় করে দিতে পারি, যেহেতু সকল পূর্ণ সংখ্যা যখন মানে এক্স এর মানটা 0 থেকে বড়, মানে বাস্তব সংখ্যার মানটা অবশ্যই কি হবে, 0 থেকে বড় হবে। তো ঘটনাটা হচ্ছে এই সত্যটা দাঁড় করে দিলাম কেন না তোমরা বইটা দেখবা, কেননা এক্স এর মানটা তো আমরা যদি নেগেটিভ বেশি নিই সেক্ষেত্রে কিন্তু ইউর থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে, ইউর থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে যদি এক্স এর মানটা আমরা কিনি। যদি আমরা দেখা গেছে যে বেশি কোনো মান নিয়ে ফেলছি বা হচ্ছে নেগেটিভ মান নিয়ে ফেলছি, এরকম কিছু হতে পারে অনেক সময়, যেহেতু ছোটো মান। সো এখানে ঘোষণা করে দিলাম এক্স এর মানটা সবসময় পজিটিভ, 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড়, এবং ইউ এর মানটা যেটা থাকবে সেই মান থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তখন দেখতে পাবো ইউ মাইনাস এক্সের মানটা অবশ্যই ছোটো আসতেছে। এখন ইউ মাইনাস এক্স একটি এক্সের উদ্দেশ্যমান, অতএব এখন ইউ মাইনাস এক্স একটি এক্সের উদ্দেশ্যমান। এখন আপনারা চিন্তা করেন তো, এখন আমার ইউ এর আগে ইউ মাইনাস এক্স কেন উদ্দেশ্যমান আবার নতুন করে হলো, প্রথমে ছিল ওয়াই উদ্দেশ্যমান জাস্ট, এখন আবার হচ্ছে ইউ মাইনাস এক্স কেন হলো, কেননা ইউ এর আগে আমরা আরও একটা মান পাচ্ছি, ইউ এর আগে আমরা আরেকটা মান পাচ্ছি যেটাকে ইউ এর মানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, যেটা আমাদের লঘিষ্ঠ উদ্দেশ্যমান ছিল। সো যেটা ইউ এর থেকে ছোটো, এখন মানে একদম সেটার প্রথম মানটা, শেষ মানটা হচ্ছে ইউ মাইনাস এক্স, এই যে ইউ মাইনাস এক্স শেষ মান। সো ইউ মাইনাস এক্সটা তাহলে আমাদের কী হবে, এখন যে এক্স সেট ছিল সেটা একটা উদ্দেশ্যমান হবে। তো এখন দেখেন এখানে আমাদের যে সেটের মান nx লেস দেন ইকুয়াল ওয়াই, এই শর্তের ক্ষেত্রে আমাদের সেট থেকে আমরা পাচ্ছি কি, যে এখানে যে ইউ মাইনাস এক্সও একটা কী আসতেছে, আমাদের আরেকটা উদ্দেশ্যমান আসতেছে। যদিও আমাদের লঘিষ্ঠ উদ্দেশ্যমান ইউ ছিল, তো লঘিষ্ঠ উদ্দেশ্যমান নিচে কি আর কোনো আমাদের উদ্দেশ্যমান থাকতে পারে না, কেননা লঘিষ্ঠ উদ্দেশ্যমানটা হচ্ছে আমাদের উদ্দেশ্যমান শুরু। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে শর্ত অনুযায়ী যখন nx লেস দ্যান ইকুয়াল ওয়াই, শর্ত সলিউশন করলে দেখা যাচ্ছে যে এই লঘিষ্ঠ উদ্দেশ্যমার আগে আরেকটা আমাদের উদ্দেশ্যমান থাকছে ইউ মাইনাস এক্স, যেটা এখানে এসে ঘোষণা করে দিচ্ছে, এটা হচ্ছে ইউর থেকে ছোটো। তো এটা তো কোনো পসিবল না, ইউর থেকে বড় হলে তখন পসিবল ছিল, যদি ইউ মাইনাস এক্সটা বড় হতো তখন উদ্দেশ্যমানটা পসিবল, কারণ আমরা এটাকে ঘোষণা করে দিয়েছি যে এই হচ্ছে আমাদের লঘিষ্ঠ উদ্দেশ্যমান, এর নিচে তো আর কোনো উদ্দেশ্যমান থাকবে না, হয় এটার বড় থাকবে কিন্তু এটা থাকবে না। তো সেটা তো অসঙ্গতি দেখা দিচ্ছে যে nx যখন লেস দ্যান ইকুয়াল ওয়াই বা ওয়াইয়ের থেকে nx এর মানটা যখন ছোটো, সেক্ষেত্রে কিন্তু অসঙ্গতি দেখা দিচ্ছে, যেটা শর্ত আমাদের মানতেছে না। সো এটা নির্দেশ করে যে এক্স এর একটি উদ্দেশ্যমান আছে যা ইউ হতে ছোটো, এখানে এই যে ইউ থেকে ছোটো কিন্তু ইউ মাইনাস, কিন্তু যেটা আমাদের ধারণার সাথে অসঙ্গতিপূর্ণ, এটা আমাদের ধারণার সাথে মিলতেছে না। সুতরাং আমরা বলে দিতে পারি যে এই যে nx লেস দেন ওয়াইটা পসিবল হচ্ছে না, যেটা সেটে আমরা সিস্টেম মোতাবেক থিওরিটিক্যাল প্রমাণ করে দেখালাম যে অসঙ্গতিপূর্ণ দেখাচ্ছে, সো আমি যেই কথাটা বললাম বারবার, অতএব nx গ্রেটার দেন ওয়াই। সো আমাদের আগের যে ধারণাটা ছিল সেটাই সঠিক। ওকে, তো এই দুটা কেসের ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখালাম, আর এটা হচ্ছে আমাদের এই থিওরির প্রমাণ। ওকে, তো আজকে এই 3টা থিওরি থাকুক, ধীরে ধীরে আমরা প্রতিদিন 2, 3, 4টা করে থিওরি শেষ করবো, খুব দ্রুত আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।